একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের অর্থায়নের সূচনা চ্যাপ্টারের আমি অর্থায়নের নীতিমালা নিয়ে আলোচনা করব। অবশ্য এটা শেষ করে এর সাথে অর্থায়নের উপর এই নীতিসমূহের প্রভাব এই নিয়ে আলোচনা করব। তবে তার আগে তোমরা একটা বিষয় জেনে নাও, কারণ হচ্ছে তোমাদের এই মাসেই পরীক্ষা, অর্ধবার্ষিকী পরীক্ষা আছে। তা তোমাদের একটু সিলেবাসটা নিয়ে নাও। ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্র, তোমাদের দুইটা চ্যাপ্টার থাকবে। ফিনান্স ব্যাংকিং ও বীমার প্রথম পত্রে তোমাদের দুইটা চ্যাপ্টার থাকবে, প্রথম চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টার। প্রথম ও তৃতীয় অধ্যায় ফিনান্স সাবজেক্টের, আর ফিনান্স ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের থাকবে প্রথম, দ্বিতীয় এবং দশম অধ্যায়, এই তিনটে অধ্যায়। প্রথম পত্রের থাকবে প্রথম ও তৃতীয় অধ্যায়, আর দ্বিতীয় পত্রের থাকবে প্রথম, দ্বিতীয় এবং দশম অধ্যায়। সো তোমরা পরীক্ষাকে সামনে রেখে যতটা সম্ভব ভালো প্রিপারেশন নাও, আর যে কোনো প্রয়োজনে অবশ্যই কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে বা ডিপার্টমেন্টে চলে আসবে। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব অর্থায়নের নীতিমালা। তোমাদের অর্থায়নের 10টি মৌলিক নীতিমালা আছে, যেটা দিয়েছেন জেফ মরিস। মূলত এই 10টি নীতিমালার উপরেই তোমাদের উপর আজকের ক্লাসটি হবে। তো আমরা 10টি নীতিমালা প্রত্যেকটি আলাদা করে দেখব এবং প্রত্যেকটি আলাদা করে বিশ্লেষণ করব। জেফ মরিস। আচ্ছা, আমরা জানি একটা প্রতিষ্ঠানের হোক আর ব্যক্তিগত হোক, সুষ্ঠু অর্থায়ন ব্যবস্থা সফলতার মূল ভিত্তি হিসেবে পরিচালিত হয়। সো বিভিন্ন বিশেষজ্ঞগণ অর্থায়নের কিছু নীতিমালা অনুসরণ করে এই পরামর্শ দিয়েছেন। তো সেরকমই একজন জেফ মরিস, তিনি 10টি অর্থায়নের নীতিমালা দিয়েছেন। প্রথমটা হচ্ছে তহবিল সংগঠিতকরণ, অর্গানাইজ ইওর ফাইন্যান্সেস, তহবিল সংগঠিতকরণ। দেখো, কোনো একটি সম্পদ তুমি যদি সৃষ্টি করতে চাও, তুমি যদি বৃদ্ধি করতে চাও, তোমার প্রথম ধাপটাই হচ্ছে তহবিল সংগঠন করা। কোন ওয়েতে করবে সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। আমরা এর আগে দেখেছি বিভিন্ন ওয়েতে, বিভিন্ন মাধ্যমে আমরা কিন্তু তহবিল সংগঠন করতে পারি। এর মধ্যে উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে তুমি ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ঋণ নিতে পারো, মর্টগেজ, গাড়ি লোন, যে কোনো জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে নিতে পারো, বা তোমার ব্যক্তিগত তহবিল থেকেও নিতে পারো। তো এই প্রসঙ্গে যে মরিস বলেছেন, একবার হিসাব ও উদ্ধৃত্ত সমূহ সফটওয়্যারে ইনপুট করতে পারলে সংগঠিতকরণের যেমন সময় বেঁচে যায়, সেরকমই অর্থ উদ্ধারও সহজ হয়। তো দ্বিতীয় নীতিমালাটা হচ্ছে স্পেন্ড লেস দ্যান ইউর আর্ন। দ্যাট মিনস তুমি খরচ করো তোমার উপার্জনের থেকে কম। অবশ্যই দ্যাট মিনস মানে হচ্ছে তুমি আয় বুঝে ব্যয় করো, ব্যয় বুঝে আয়, আর আয় বুঝে ব্যয়। দ্যাট মিনস তুমি কতটা ইনকাম করতেছো সেটার পরিমাপ করে সে থেকে অবশ্যই যতটা পারো কম ব্যয় করো, তাহলেই তোমার সম্পদ বৃদ্ধি হবে, এছাড়া কিন্তু সম্পদ কমবে। দ্বিতীয়টা হচ্ছে আয় বুঝে ব্যয় করা। দেখো, তোমার ঋণ মুক্ত থাকার জন্য আয় থেকে ব্যয় অবশ্যই কম হওয়া উচিত। এই প্রসঙ্গে জেফ মরিস বলেছেন, ঋণ মুক্ত হওয়া বা ঋণ এড়ানোর সবথেকে ভালো ও কার্যকর উপায় হলো আয়ের চেয়ে কম ব্যয় সংগঠিত করা। তৃতীয় যে নীতিমালাটা দিয়েছেন তিনি, সেটা হচ্ছে কাজের পিছনে অর্থ ব্যয়। পুট ইউর মানি টু ওয়ার্ক, কাজের পিছনে অর্থ ব্যয়।
দেখো, অর্থের যেহেতু সময় মূল্য আছে, মানে তুমি আজকে একই পরিমাণ টাকা দিয়ে যে পরিমাণ পণ্য ক্রয় করতে পারো, আজ থেকে 10 বছর পরে সেই পরিমাণ ক্রয় করতে নাও পারো, বেশিও করতে পারো, কমও করতে পারো। সো অর্থের যে ক্রয় মূল্য আছে বা সময় মূল্য আছে, সেহেতু এমনভাবে এমন খাতে তাকে ব্যয় করা প্রয়োজন যা উৎপাদনশীল ও অর্থের সময় মূল্য বিবেচনা করে। ভোগ, বিনোদন বা অনুৎপাদনশীল খাতে বিনিয়োগ কমানো উচিত। তুমি তোমার অর্থকে কোন খাতে বিনিয়োগ করবা সেটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। এখন তোমার যদি গোল থাকে সম্পদ সর্বাধিকরণ করা, তোমার প্রথমেই চিন্তা করতে হবে কোন জায়গাটা, কোন ক্ষেত্রটা সম্পদ আমি যদি বিনিয়োগ করি, অর্থ যদি আমি বিনিয়োগ করি, সেখান থেকে আউটপুট হিসেবে আমি সর্বাধিক অর্থ বা সম্পদ পেতে পারি। এখন যদি তুমি এটা না করে তুমি কোনো একটা অনুৎপাদনশীল জায়গায় তুমি যদি অর্থ বিনিয়োগ করো, বা তুমি যদি বেশি অর্থ ভোগ করো বা বিনোদনের পিছনে বেশি খরচ করো, তাহলে কিন্তু তোমার অর্থটা সেটা ওয়েস্টেজ হিসাবে পরিণত হবে, তোমার সেখান থেকে কিন্তু সম্পদ বৃদ্ধি পাবে না। জেফ বেজোস চতুর্থ যে নীতিমালাটা দিয়েছেন সেটা হচ্ছে আয় উৎপাদনকারী সম্পদে ঋণ সীমিতকরণ। চতুর্থ হচ্ছে আয় চতুর্থ যে নীতিমালা সেটা হচ্ছে আয় উৎপাদনকারী সম্পদে ঋণ সীমিতকরণ। এর মানে হচ্ছে তোমার কয়েকটা সেক্টর থাকতে পারে যেখান থেকে ইনকাম আসতে পারে, বা কিছু সেক্টর থাকতে পারে যেখান থেকে তোমার ইনকাম হয় না, তবে তোমার ইনকাম করার জন্য বা প্রয়োজনের জন্য তোমার সেই সেক্টরগুলো চলমান রাখা প্রয়োজন। সো এখন কোন জায়গাগুলোয় তুমি সর্বাধিক বিনিয়োগ করবা, কোন জায়গাগুলোয় তুমি ঋণ কমাবা, এক্ষেত্রে প্রধান লক্ষ্য হওয়া উচিত তোমার যে জায়গাগুলোয় আয় উৎপাদনকারী, মানে যে জায়গা থেকে তোমার ইনকাম আসে, সর্বাধিক ইনকাম আসে, সেই জায়গাগুলোয় তুমি যতটা পারো কম সম্ভব তুমি ঋণ নেবা। ওখানে তোমার ঋণ সর্বোচ্চ কম, তুমি যদি ঋণ না নিয়েও পারো ওই জায়গাটায়, তাহলে সেটাও ভালো। তার মানে দেখা যাচ্ছে আয় উৎপাদনকারী সম্পদে ঋণ অধিক হলে সুদ পরিশোধেই আয়ের একটা বড় অংশ চলে যায়। তোমার যদি যে জায়গাটায় ইনকাম হয় সেই জায়গাটায় তোমার যদি সেই ক্ষেত্রে তুমি যদি ঋণ নাও, তাহলে কি হবে, তোমার যে ঋণের যে সুদ বা তোমার পরিশোধ করতে হবে, সেই সুদটা পরিশোধ করতেই ওই যে আয়ের একটা বড় অংশ চলে যাবে। সেক্ষেত্রে তুমি কিন্তু কোম্পানি বলো বা ব্যক্তিগত দিক বলো, তুমি কিন্তু লসের সম্মুখীন হতে পারো। এখন যে সকল বিনিয়োগ অধিক লাভজনক সেসব ক্ষেত্রে ঋণ কমিয়ে নিজস্ব মূলধন বাড়ানো প্রয়োজন। তোমার নিজস্ব ব্যক্তিগত মূলধন সেই সব ক্ষেত্রে বাড়ানো প্রয়োজন। জেফ বেজোস পঞ্চম যে নীতিমালা দিয়েছেন সেটা হচ্ছে চলমান শিক্ষণ, মানে কন্টিনিউয়াসলি এডুকেট ইয়োরসেলফ। তুমি তোমাকে যতটা পারো সময়ের প্রয়োজনে বা কাজের প্রয়োজনে নিজেকে এডুকেট করো, তুমি প্রশিক্ষণ গ্রহণ করো কাজের মাধ্যমে, যেটাকে বলা হয় অন দ্য জব ট্রেনিং। তুমি কাজ করছো, কাজ দিয়ে শিক্ষা নিচ্ছ, তুমি পরবর্তীতে কোনো কাজে সেই শিক্ষাটা তুমি লাগাচ্ছ, কাজে লাগাচ্ছ। তো চলমান শিক্ষণ পঞ্চম নীতিমালা। দেখো, এখন এই যে শিক্ষা, এই শিক্ষাটার মাধ্যম হতে পারে কোনো একটা আর্থিক সাময়িকী, বই হতে পারে, ব্লগ হতে পারে, পত্রিকা, লেকচার প্রভৃতি থেকে প্রতিনিয়ত আর্থিক জ্ঞান অর্জন করতে হবে। তো নতুন নতুন আইডিয়া বা সমস্যা সমাধানের কৌশল তুমি যত রপ্ত করতে পারবা, তুমি সেই জিনিসটা তোমার প্রতিষ্ঠানে বা তোমার ব্যক্তিগত যে কোনো জায়গায় অর্থায়নের ক্ষেত্রে তুমি কাজে লাগাতে পারবা। তো এক্ষেত্রে জেফ বেজোস বলেছেন, কোনো বিনিয়োগ কেন বিনিয়োগ করেছ তা উপলব্ধি করতে পারলে সুন্দর পরিকল্পনা করতে পারবে। তোমার আসলে উদ্দেশ্যটা কি, কেন তুমি টাকা বিনিয়োগ করেছো, প্রতিষ্ঠানে তুমি কিসের জন্য করেছো? অবশ্যই অর্থের আশায় তুমি অর্থ বিনিয়োগ করেছো,
তা থেকে আরো বেশি অর্থের আশায়। সো সেই ধারণাটা, সেই চিন্তাটা তুমি যদি আগেই তুমি যদি একটা রূপরেখা দিতে পারো, আগেই তুমি চিন্তা করতে পারো যে আমি এইভাবে আগাবো, এইভাবে আমার টাকা ফেরত পাবো, এইভাবে আমি মূলধন আরো বৃদ্ধি করব, তখন তুমি একটা সুন্দর পরিকল্পনার মাধ্যমে তুমি তোমার অর্থ বৃদ্ধি করতে পারবে। এরপরে ঝুঁকি অনুধাবন। আমরা জানি ব্যবসা মানেই ঝুঁকি। তুমি অর্থ বিনিয়োগ করছো, তার মানে তুমি ঝুঁকির ভিতরে তোমাকে পর্যবসিত করেছো। তার মানে হচ্ছে বিনিয়োগ করতে হলে তোমাকে ঝুঁকি নিতেই হবে। এখন আমরা কিন্তু অনেকে একটা কাউন্ট রিস্ক বলতে কথা আছে, যে আমি হিসেব করে ঝুঁকি নেব, বেহিসেবি ঝুঁকি নেব না। তোমার কি পরিমাণ ঝুঁকি নিলে, কতটুকু ঝুঁকি নিলে তোমার প্রতিষ্ঠানের লসের থেকে লাভ বেশি হবে বা লাভের আশা বেশি থাকবে, তোমরা চেষ্টা করবা, আমরা চেষ্টা করব সেই পরিমাণ ঝুঁকি নিতে। তো বিনিয়োগের উপর আয় কেমন হতে পারে তা বোঝার মূল চাবিকাঠি হলো এর সাথে সম্পর্কিত ঝুঁকি অনুধাবন। তো ঝুঁকি যত বেশি, আয়ও তত বেশি, তাই না? তুমি 5 লাখ টাকা যখন ইনভেস্ট করবা কোনো কোম্পানিতে, তোমার ঝুঁকি যতটুকু হবে, 10 লাখ টাকা ইনভেস্ট করলে তোমার ততটুকু ঝুঁকি কি হবে না, তার থেকে বেশি হবে, অবশ্যই ঝুঁকি বেশি হবে। তখন মানে কি, তোমার হারানোর পসিবিলিটি তখন বেড়ে যাবে। তুমি যদি 10 লাখ টাকা ইনভেস্ট করে যে টাকা হারাতে পারো, 5 লাখ টাকা ইনভেস্ট করে তার থেকে অবশ্যই কম হারাবা, তাই না? তো এই ঝুঁকিটা যে বেশি। আবার দেখো, তুমি যদি এই ঝুঁকিটা হিসেব করে কাউন্ট রিস্ক বা একদম বুঝে বিনিয়োগ করতে পারো, তখন তোমার কি হবে, তখন তুমি যত টাকা বেশি ইনভেস্ট করবা, যত বেশি ঝুঁকি নেবা, তত বেশি তুমি অর্থ উপার্জন করতে পারবা। 10 লাখ টাকায় তুমি যে পরিমাণ অর্থ উপার্জন করতে পারবা, অবশ্যই 5 লাখ টাকায় তার থেকে কম উপার্জন করবা, তাই তো? এরপরে শুধুমাত্র বিনিয়োগের জন্য বৈচিত্র্যায়ন নয়, শুধুমাত্র বিনিয়োগের জন্য বৈচিত্র্যায়ন নয়। দেখো, আমরা ভিন্নমুখী আয় পেতে সবসময় চেষ্টা করি সৃষ্টিশীল বিভিন্ন উপায় বের করা। আমরা যদি একটি ক্ষেত্রেই সবসময় বিনিয়োগ করি, তাহলে কিন্তু আমার ইনকামের সোর্সও একটি থাকবে। সো আমরা সবসময় চেষ্টা করব ডাইভার্সিফিকেশন, আমাদের ইনকামটা, আমাদের বিনিয়োগটা বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে ফেলা। আমরা যখন বিভিন্ন ক্ষেত্রে ভাগ করে ফেলবো, তখন কিন্তু আমাদের ইনকামের সোর্সও বৃদ্ধি পাবে। আমরা তখন একটা সোর্স থেকে যা ইনকাম পাবো, আর একটা সোর্স থেকে আরো বেশি ইনকাম পেতে পারি। তো এখানে একটা বিষয় আছে, আমাদের কিন্তু ইনকামের প্রধান যে খাতটা, সেটা কিন্তু একটা। তো আমরা ওখান থেকে অনেক সময় দেখা গেল তোমার লস হচ্ছে, তো ওই লস বা ঘাটতিটা পুষাতে তুমি কি করবা, অন্য একটা খাত থেকে, যে খাতে ইনকাম সাইড যে করতেছো, বিনিয়োগ করতেছো, সেটা তুমি সেখান থেকে কিছু ইনকাম করে ওই ঝুঁকিটা কিন্তু তুমি লাঘব করতে পারবা। সো শুধুমাত্র বিনিয়োগের ক্ষেত্রে একটি জায়গা চিন্তা করা ঠিক না, এর ভিতরে বৈচিত্র্যায়ন বা ডাইভার্সিফিকেশন আনার অত্যন্ত জরুরি। এরপরে এমপ্লয়মেন্ট সুবিধার সর্বোচ্চকরণ। দেখো, তোমার বিনিয়োজিত মেধা, সময় ও অর্থের সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে হবে। তুমি যে পরিমাণ মেধা তোমার বিনিয়োগ করছো, তুমি শুধু অর্থই বিনিয়োগ করছো না, তুমি তোমার সময়কে বিনিয়োগ করছো, তুমি তোমার মেধাকে বিনিয়োগ করছো। এই সব কিছু অ্যাকুমুলেট করে ওই বিনিয়োগের মাধ্যমে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য বা অর্থ সবকিছু আদায় করে নিতে হবে। এই প্রসঙ্গে জেফ মরিস বলেন, কর হ্রাস বা পকেট খরচ বাঁচিয়ে যত উপায়ে সম্ভব প্রাপ্ত সুবিধাসমূহ গ্রহণের সুযোগ গ্রহণ করতে হবে।
তোমার পকেট খরচ, মানে তোমার এমনভাবে তোমার ব্যয়টাকে হ্রাস করতে হবে যাতে তোমার উপার্জন আরো বেশি বৃদ্ধি পায়। এর পরের যে নীতিমালাটি তিনি দিয়েছেন সেটা হচ্ছে কর প্রদানে মনোযোগ প্রদান। পে অ্যাটেনশন টু ট্যাক্সেস। দেখো, আমরা সবাই জানি কি উপার্জিত আয়ের উপর কর ধার্য হয়, সরকারকে একটা নির্দিষ্ট হারে কর দিতে হয়। তুমি একজন দেশের নাগরিক হিসাবে দেশের সাংবিধানিক একটা নিয়ম হিসাবে তোমাকে কর দিতেই হবে। সো তোমার এক্ষেত্রে অবশ্যই মনোযোগী হতে হবে তোমার করের বিষয়ে। তো এক্ষেত্রে কিন্তু উৎস, সময়, মাধ্যম, দেশ, কর্তৃপক্ষ ইত্যাদি ভেদে কর ধরতে মানে কর ধার্য করতে তারতম্য হয়। তোমার উৎস, তোমার সময়, মাধ্যম বা পেশা এবং দেশ, বিভিন্ন দেশে করের হার কিন্তু বিভিন্ন রকম। তো সেক্ষেত্রে অর্থায়নের নীতিমালার মধ্যে কর প্রদান বিষয়ে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ। একটি ভালো সফটওয়্যার কর ব্যয় হ্রাসে ভূমিকা রাখতে পারে। সর্বশেষ যে নীতিমালাটি জেফ মরিস দিয়েছেন সেটা হচ্ছে অপ্রত্যাশিতর জন্য পরিকল্পনা। তার মানে কি, ব্যবসা সবসময় আনসার্টেন, তোমার ফিউচার সবসময় আনসার্টেন, মানে কি যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সো অপ্রত্যাশিত যদি কিছু ঘটে যায় সেই সম্পর্কে তোমার অবশ্যই নীতিমালা গ্রহণ করা আগেই প্রয়োজন। দেখো, প্ল্যান ফর আনএক্সপেক্টেড অ্যাকশন। তোমার সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও কিছু কিছু সময় দুর্যোগ বলো, যে কোনো নীতিমালা বলো বা সরকারি নীতিমালা বলো, এই কারণে বিভিন্ন কারণে তোমার কিন্তু বিভিন্ন ক্ষতি বা বিভিন্ন লসের সম্মুখীন হতে হবে বা অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তোমার লস হবে এমন না, লাভও হতে পারে। তো জেফ মরিস এই প্রসঙ্গে একটা পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়, বীমা পলিসি গ্রহণ ও নমনীয় পরিকল্পনা অপ্রত্যাশিত ও জরুরি সময়ে রক্ষা কবচ হিসাবে কাজ করে। মানে তোমার একটা অ্যাক্সিডেন্ট হলো, তুমি বীমা করে রাখলা, তখন তোমার অ্যাক্সিডেন্ট যে লসটা হবে সেটা কিন্তু বীমা কোম্পানি তোমাকে পরিশোধ করবে। তো সর্বশেষ জেফ মরিস প্রদত্ত যে অর্থায়নের সম্পর্কিত এই 10টি নীতিমালা আমরা পড়েছি, এটা অনুসরণ করতে পারলে বিনিয়োগ অবশ্যই লাভজনক হবে এবং নিরাপদ একটা পথে চলা যাবে, যেন এই যে অপ্রত্যাশিত যে নীতিমালাগুলো আমরা গ্রহণ করবো আগে, সেক্ষেত্রে আমাদের কিন্তু বিনিয়োগটা হবে নিরাপদ। তো অর্থায়নের নীতিমালা এই 10টা আমাদের সব কিছু কভার করে, বিভিন্ন আঙ্গিকে এগুলো সব কিছুই আমাদের এই 10টার ভিতরে আসে। সো আমাদের এটুকু পড়লেই আশা করি নীতিমালা সব কভার হবে। তো আজকে এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিরাপদে থেকো।